মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। এবং দর্শক, শুরুতেই যেমনটি বললাম, বাংলা ভাষা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ষষ্ঠ বছরের মহোৎসব গতকাল আপনারা দেখেছেন, এবং সেই মহোৎসবে আমরা পেয়ে গিয়েছি সেরা 3জন বাংলাবিদকে। এবং দর্শক, আজকের আমাদের তারকা কথনের সেট আলোকিত করেছে সেই সেরা 3জন বাংলাবিদ। আমরা তাদের সাথে কথা বলবো, শুনবো তাদের অনুভূতির কথা, অভিজ্ঞতার কথা, স্বপ্নের কথা, লক্ষ্যের কথা। তাই দর্শক, দেরি না করে চলুন পরিচিত হয়ে নেই আবারও তাদের সাথে। আমাদের সাথে আছে শুরুতেই সেরা বাংলাবিদ অভিষেক দাস, আমাদের সাথে আছে দ্বিতীয় সেরা বাংলাবিদ রিফা তাসনিয়া, আমাদের সাথে আরও আছেন তৃতীয় সেরা বাংলাবিদ রশি তুলতুল চৌধুরী। শুরুতেই স্বাগত আপনাদের, অভিনন্দন আপনাদের। এই যে তারকা কথনের সেটে আপনাদের সাথে আজকে আড্ডা দিব, আপনাদের কাছ থেকে শুনবো আসলে এই যে 7-8 মাস আগে থেকে অডিশন রাউন্ড থেকে শুরু করে ক্যাম্প, তারপরে একেবারেই মহোৎসবে একটা নিজের পরিচয় তৈরি করে নেওয়া এবং সেরা বাংলাবিদের এই যে একটা গৌরব অর্জন করা। শুরুতে একটু অভিষেক আপনার কাছ থেকে শুনি, কেমন ছিল পুরো জার্নিটা? প্রথমেই আমি বাংলাবিদ সম্পর্কে জেনেছিলাম প্রথম বর্ষ থেকে, যেবার আমার দিদি অংশগ্রহণ করেছিল। তো এরপর হচ্ছে আমি চতুর্থ বর্ষের সময় থেকে বাংলা ভাষার সাহিত্য মানে বাংলাবিদের জন্য আনুষ্ঠানিকভাবে চর্চা শুরু করি। তবে ছোটবেলা থেকে আমার বাংলার প্রতি একটা আগ্রহ ছিল। আর যখন ষষ্ঠ বর্ষর ঘোষণা এসেছিল আমি নিবন্ধন করেছিলাম, কিন্তু এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য একটা অনেক বড় বিরতি পড়ে যায়। তো আমি ভেবেছিলাম আর হবে না, এই বর্ষটা চতুর্থ বর্ষের মতো আবারও বাতিল হয়ে যাবে। তো ভাগ্যক্রমে চট্টগ্রামে বাছাই পর্ব হওয়ার ঠিক 3-4 দিন আগে আমি জানতে পারি যে ওটা হচ্ছে। তো সেদিন আমি গিয়েছিলাম। আমি কখনো ভাবিনি যে আমি জাতীয় পর্যায়ে চলে আসব। তো ভাগ্যক্রমে সেটাও হয়ে গিয়েছিল, সেটাও অনেক বড় একটা পাওয়া ছিল আমার জন্য। তো এরপর হচ্ছে আমি কঠোরভাবে প্রস্তুতি শুরু করেছি যতটুকু সময় পেয়েছিলাম। তো এরপর যখন ঢাকায় এলাম, এরপর প্রথম স্টুডিও রাউন্ডের পর ক্যাম্পে গেলাম, এরপর দেখলাম যে আমার মতো অনেক ছাত্রছাত্রী আমার বয়সী আছে যারা বাংলাকে খুব ভালোবাসে আর বাংলার প্রতি তাদের অনেক আগ্রহ আছে। আর তাদের সাথে থাকলেও বাংলা সম্পর্কে অনেক কিছু জানা যায়। সেখানে আমার চেয়ে ছোট ছিল, বড় ছিল, তো তাদের সাথে চর্চা করেছি বাংলা। আর মাঝে মাঝে কেউ বাদ চলে গেছে, কখনো কষ্ট পেয়েছি, আবার প্রতিটা পর্বে জয়ী হওয়ার পরও নিজেরও ভালো লেগেছে। তো যেহেতু প্রতিটা পর্বে আমি মোটামুটি ভালো খেলেছিলাম, একটা আত্মবিশ্বাস ছিল যে আমার দ্বারা কিছু সম্ভব, মহোৎসবে যেতে পারি। তো মহোৎসবে যাওয়ার পর তো অনেক আনন্দ লেগেছিল। এরপর হচ্ছে মহোৎসব থেকে অনেকটা আগে আমাদের আগের রাউন্ডটা শেষ হয়ে যায়। তো এই সময় বিরতিটাতে আমি চেষ্টা করেছি যতটুকু পারি প্রস্তুতি নিতে, কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদেরকে এটা করতে হয়। তো আমি যেটা সবসময় চেষ্টা করেছি হচ্ছে নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখা। এই যে আত্মবিশ্বাস, সাথে মেধা, শ্রম এবং সবকিছু মিলিয়ে তুমি যখন বলছো তোমার জার্নির কথা, তখন আসলে যদি প্রশ্ন করি যে তুমি কিন্তু একটা ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী, সেই জায়গাটা থেকে বাংলার প্রতি প্রেম, ভালোবাসা এবং সেখানে প্রতিযোগিতায় এসে সেরা বাংলাবিদের এই মুকুট জয় করা, সবকিছু মিলিয়ে কি কঠিন ছিল না জার্নিটা? হ্যাঁ, ইংরেজি মাধ্যমে পড়লেও আমি ছোটবেলা থেকে আমি যখন আবৃত্তি শিখেছিলাম তখন হচ্ছে বাংলার প্রতি আমার একটা ভালোবাসা জন্মেছিল। বাংলায় আসলে আমি ঠিক জানি না কেন আমার অন্য সব ভাষার গল্প কিছুটা পড়েছি, সাহিত্য পড়েছি, কিন্তু বাংলার বিভিন্ন অলংকার, শব্দ আমাকে খুব আকৃষ্ট করে। তো তখন থেকে আমি বাংলা সাহিত্য খুব পছন্দ করতাম, উপন্যাস, কবিতা। তো যেহেতু একটা চর্চা ছিল আর আমার মা বাবা আমাকে বাংলার নিয়ে খুব অনুপ্রেরণা দিত, সব সময় বাংলা ভাষা চর্চায় আগ্রহ দিত,
তো সে সময় থেকে আমি বাংলা চর্চা করায় আমার বাংলার প্রতি একটা দখল ছিল। বাহ তো ইংরেজি মাধ্যম হওয়া সত্ত্বেও খুব একটা সমস্যা হয়নি। বাহ, আবারও তোমাকে অভিনন্দন। অভিষেক, আমরা একটু রিফার কাছে যেতে চাই। ঢাকা বিভাগ থেকে অনেক দিন পর বাংলাবিদে জায়গা করে নিয়েছে দ্বিতীয় সেরা বাংলাবিদ হিসেবে একজন। কেমন লাগছে এবং অভিজ্ঞতাটা কেমন ছিল, একটু রিফার কাছ থেকে শুনি। ধন্যবাদ। আসলে আমার অভিজ্ঞতাটা আমি বলবো বেশ রোমাঞ্চকর ছিল, কারণ আমার মনে আছে যে ঢাকা বিভাগের বাছাই পর্বের আগে আমার আত্মবিশ্বাসে এতটাই মানে কম ছিল যে আমি আমার মাকে বলেও ছিলাম যে আম্মু এবার হলে তো হলো, না হলে পরের বার অর্থাৎ সপ্তম বর্ষের জন্য আমি প্রস্তুতি নিব, সপ্তম বর্ষে ইনশাল্লাহ আমি খুব ভালো করব, এবার না হলেও হতে পারে, তুমি মন খারাপ করো না। তো এতটা ক্ষীণ আশা নিয়ে আসলে আমি অংশগ্রহণ করেছিলাম। তো যখন হচ্ছে বিভাগীয় পর্যায়ে সেরা 100তে আমি টিকে গেলাম, তখন তো মনে হচ্ছিল যে আকাশের চাঁদ পেয়ে গেছে, এতটা খুশি লেগেছিল। কিন্তু তারপরে গিয়ে মনে হলো যে আচ্ছা সেরা 100তে টিকে গিয়েছি, কিন্তু সেরা 20 হয়তো বা আমার দ্বারা হবে না। কিন্তু তারপরে দেখলাম যে সেরা 20-এ আমি একদম 20তম হয়েছি এবং সেই অভিজ্ঞতাটা মানে একদম শ্বাসরুদ্ধকর ছিল। মানে ওখানে হচ্ছে কি আমাদের নামগুলো এক এক করে বলা হচ্ছিল, এক এক করে সবার নাম বলা হচ্ছে। আমি তো মানে আমার জীবনে আমি যত রকমের দোয়া দৌড় যত কিছু শিখেছি সব একসাথে বলা শুরু করে দিচ্ছিলাম, যে মানে কোনোভাবে যদি টিকে যাই। শেষ নামটি রিফাত তাসনিয়া। হ্যাঁ, একদম মানে একদম শেষ নামটা খুব ক্ষীণ স্বরে বলেছিলেন এবং আমি হচ্ছে মানে নিজের কানকে পর্যন্ত বিশ্বাস করতে পারছিলাম না যে আমি 20তম হয়েছি, মানে আসলে আমার নাম বলেছে। তো তখন হচ্ছে গিয়ে তোমার নামটা কে ঘোষণা করেছিল বলতে পারো? তাহের শিপন স্যার। বাহ। তো তারপরে হচ্ছে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস হয়েছিল যে আমি হয়তো বা বিভাগীয় পর্যায়ে সেরা 50-এ টিকে যাব। তো আল্লাহর রহমতে আমি সেরা 50-এ জায়গা করে নিয়েছি। তারপরে আবার যখন সেরা 50-এ খেলাতে আসলাম, তখন আবার নিজের মধ্যে একটা ভয় কাজ করছিল। আসলে এটা আমি বলবো আমার একটা বদ অভ্যাস যে আমি অনেক বেশি দুশ্চিন্তা করি। তো তখনও মনে হচ্ছিল যে 10 জনের মধ্য থেকে মাত্র 4 জন যাবে, 6 জন বাদ পড়বে এবং প্রত্যেকেরই তো প্রস্তুতিতে কোনো রকমের কমতি নেই। তো এতজনের মধ্য থেকে আসলে সেরা 4 হওয়াটা সত্যি অনেক বেশি কষ্টের ছিল, বা আমার কাছে মনে হচ্ছিল যে এটা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এবং তুমি যখন বলছিলে তখন বলছো তুমি অনেক বেশি দুশ্চিন্তা করো, এবং গতকালকেও কিন্তু আমরা স্ক্রিনে দেখেছি তোমাকে খুব খুব দুশ্চিন্তাগ্রস্ত লাগছিল। আসলে কি হয়েছিল গতকাল? আসলে গতকালে যেটা হয়েছিল যে প্রথম খেলাতে হচ্ছে সবচেয়ে কম নাম্বার ছিল। 4 জনের অভিষেক এবং তুলতুল আপু সহ 4 জনের হচ্ছে একদম 15তে 15 ছিল, একজনের 10 ছিল, আমার ছিল 5। তো তখনও আমি ভাবছিলাম যে কি হলো এটা, আমি হয়তো বা ষষ্ঠই হব, এরকম মনে হচ্ছিল। তারপর এখানে আমি একটু বলতে চাই যে আমার আসলে অভিধানের প্রতি খুব মানে অনেক অনুরাগ কাজ করে। আসলে আমার অভিধান পড়তে ভীষণ ভালো লাগে। তো আমার কাছে তখন মনে হয়েছে যে এখনো তো অভিধান বা শব্দের কয়েকটা খেলা বাকি আছে, আমার ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে, এভাবে তো ভেঙে পড়া যাবে না। এবং আমি যেহেতু এত পরিশ্রম করেছি, এটাকে একটা সাফল্যের দিকে তো নিয়ে যেতে হবে। তো সেই চিন্তাটা মাথায় রেখে, বাবা মায়ের কথা চিন্তা করে, যেহেতু আমার মায়ের সবসময় স্বপ্ন ছিল যে আমি বাংলা বিদে ভালো কিছু একটা করব, তো সবকিছু চিন্তা করে হচ্ছে গিয়ে তারপর আস্তে আস্তে ভালো করা শুরু করি, আস্তে আস্তে নিজের যে আত্মবিশ্বাসটা সেটাকে ফিরে পেতে শুরু করি। তোমাকে অভিনন্দন, সাথে সাথে তোমার বাবা মাকেও অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে তুমি, তোমার দুপাশেই বসে আছে চট্টগ্রাম বিভাগের দুজন। এখানে আসলে চট্টগ্রাম বিভাগে একটা আধিপত্যই আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু রশি তুলতুল তোমার কাছে যাচ্ছি, কেমন ছিল অভিজ্ঞতা? আমার যে অভিজ্ঞতা সেটা আসলে সব কিছুই বলতে গেলে হঠাৎ করে হয়ে গিয়েছে। আমি মূলত আমাদের যে বিভাগীয় পর্যায়, চট্টগ্রাম বিভাগের যে বিভাগীয় পর্যায়, এর 5 দিন আগে আমি রেজিস্ট্রেশন করেছিলাম। হঠাৎ জানতে পারি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আমাদের বাংলাবিদের বিভাগীয় পর্যায়টা স্থগিত করা হয়েছে সাময়িকভাবে। তো তখন হচ্ছে ইন্টারনেটও চলে গিয়েছিল, আমরা সবাই জানি। তো ওই সময়টা আমি করেছিলাম কি, আমি বিভিন্ন বই, বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন প্রবন্ধ, বিভিন্ন সাহিত্যিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছিলাম, বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখা পড়েছিলাম, এভাবেই নিজের সময়টা কাটিয়েছিলাম। এবং আমি বুঝতেও পারিনি যে এরকম একটা কাজ, যেটা আমি মূলত আমার বিনোদনের জন্য করছি, এই কাজটা করতে করতে নিজের অজান্তেই আমি মূলত বাংলাবিদের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। তো এটা আমি বুঝতে পারলাম যখন আমি সেরা
100-তে টিকতে পারলাম। সেরা 100-র যে MCQ প্রশ্ন ছিল ওটা দেখে তো আমার কি বলবো লাফিয়ে ওঠার মতো অবস্থা, এত সোজা। তারপর ওখানে আমি সেরা 100-তে টিকে যেতে পারলাম। এরপর ওখান থেকে সেরা 20-এর যে প্রশ্নটা ছিল ওটা দেখে ভাবলাম এতটা খুশি হওয়া বোধহয় ঠিক হয়নি, আমি বোধহয় টিকবো না। যাই হোক, তাও কোনো রকমে পারলাম, যা যা পেরেছি তা উত্তর করেছি। উত্তর করার পর ভাবলাম যে অনেকেরই তো অনেক ভালো হয়েছে পরীক্ষা, অনেক ভাইয়া অনেক আপু ওরা হচ্ছে একদম অনেক আগে থেকে দিয়ে আসছে, ওদের অভিজ্ঞতাও অনেক, আর আমি এই প্রথমবার মাত্র বাংলাবিদে অংশগ্রহণ করেছি, প্রথমবার চেষ্টা করেই আমি টিকে যেতে পারবো কিনা। তো এরকম অনেক অনুভূতি কাজ করছিল। যখন জানতে পারলাম যে আমি সেরা 20-এ সুযোগ পেয়েছি তখন দুশ্চিন্তা কমার বদলে আরো বেড়ে গেল, কেননা আরেকটা মাত্র ধাপ রয়েছে, সেটা অতিক্রম করলেই আমি জাতীয় পর্যায়ে সুযোগ পাবো, সেটা যদি না পাই আমার চেয়ে কষ্টবোধ হয় আর কেউ পাবে না। যাই হোক, আমি মহান সৃষ্টিকর্তার কৃপায় এবং আমাদের বাবা মা এবং শিক্ষক মণ্ডলীর আশীর্বাদে সেরা 6-এ টিকে যেতে পেরেছিলাম। চট্টগ্রাম থেকে সেরা 6 জন নিয়েছিল স্টুডিও পর্বের জন্য। এবং তারপরেই কিন্তু এই সেটেই তোমরা বসেছিলে সেরা 6 হয়ে, এখন এসেছো সেরা 3 হয়ে। 2 দিনের মধ্যে পার্থক্যটা কি? মাঝখানে একটা গালা কেমন ছিল? মূলত সেরা 6 হিসেবে যখন এখানে এর আগে এসেছিলাম আমি তো ভয়ে কোনো কথাই বলতে পারিনি। আমি 6 জনের মধ্যে আমিই মনে হয় সবচেয়ে বেশি কম কথা বলেছি এবং চুপচাপ ছিলাম, কারণ আমার মাথায় সারাক্ষণ একটা দুশ্চিন্তা কাজ করছিল যে আগামীকাল কি হবে, আগামীকাল আমি পারবো কিনা, আমার এতদিনের যে একটা পরিশ্রম, এতদিনের যে একটা সাধনা, এটা যদি বিফল হয়ে যায় তাহলে এটা আমি মেনে নিতে পারবো কিনা, এটাকে আমি জীবনে এগিয়ে যেতে পারবো কিনা। তো এটা আসলে দুশ্চিন্তাটা আমার করাটা উচিত হয়নি, সেটা আমি বুঝতে পেরেছি যখন আমি মহোৎসবের খেলাগুলোতে একটার পর একটাতে খারাপ করছিলাম। আচ্ছা, প্রথম যে খেলাটা ছিল আমার পছন্দ, ওখানে আমি 15-তে 15 পেয়েছি, কারণ ওটা বাজার রাউন্ড ছিল না। বাজার বাজানোতে আমার হাত খুবই কাঁচা, এটা আমি এখনো স্বীকার করি। ওখানে যে প্রথম রাউন্ডটা ছিল ওখানে আমি 15-তে 15 পেয়েছি, কিন্তু দ্বিতীয় রাউন্ড যেটা ছিল ওটাতে আমি একটা বাজারও প্রেস করতে পারিনি। এরপর তৃতীয় যেটা ছিল ওটাতে আমি একটা কোনো আলাদা নাম্বার তো যোগ করতে পারিনি, উল্টো অভিষেককে চ্যালেঞ্জ করে আমি 3 নাম্বার খুঁয়ে বসেছিলাম। হ্যাঁ, এভাবে যখন 3টা খেলা শেষ হলো তখন আমি ছিলাম সবার তলানিতে, মানে একদম ষষ্ঠতম হয়েছিলাম আমি, আমার নম্বর ছিল 12। এরপর তখন আমি আমাদের তো ভেতরে ডাকা হয়েছিল একটা বিরতির জন্য, তো ওই বিরতির সময়টা আমি ভাবলাম যে আমি ঘুরে দাঁড়াবো, আমি হার মানবো না, আমাকে পারতেই হবে। তো এরকম পেরেছো। হ্যাঁ, এরকম একটা আত্মবিশ্বাস নিয়ে আসলে আমি আমার চতুর্থ খেলাটা শুরু করেছিলাম এবং আমার মনে আছে যে আমি একটা উত্তর দিয়েছিলাম শব্দ রহস্যে, যে উত্তরটা হবে আক্কেল সেলামি, এবং আক্কেল সেলামি হিসেবে আমাকে 3 নম্বর আবার খুঁজে বসতে হয়েছিল। 12 থেকে আমি চলে গিয়েছি 9-এ। আচ্ছা, আমার পতনটা একবার লক্ষ্য করুন, আমি 12 থেকে 9-এ চলে গিয়েছি একদম তলানিতে, মানে অন্যদের ধরাছোঁয়ার একদম বাইরে চলে গিয়েছি। কিন্তু তখন প্রশ্নঝড় বাকি ছিল, তখন আমি মনে মনে কেন জানি আমার মনে হচ্ছিল যে এই প্রশ্নঝড়ে আমি ঝড় তুলে দিতে পারবো, প্রশ্নঝড়ে আশা করি আমি আমার সর্বশক্তি দিয়ে খেলবো। এবং মহোৎসবে আমি যেটা বলেছিলাম যে আমাকে যখন বলতে বলা হয়েছিল যে সেটা তৃতীয় বাংলাবিদ হয়ে আমার কেমন লাগছে, আমি সবার সামনে বলেছিলাম যে আমার যে প্রশ্নঝড় খেলাটা ওটা আমি উন্মাদের মতো খেলেছি। এটা বলার পর থেকে আমার বন্ধু মহলে আমার পরিচয় হয়ে গিয়েছে উন্মাদ, সবাই আমাকে উন্মাদ বলে এখন সম্বোধন করছে। যাই হোক, আমি তো জানি আমি আসলে কিরকম একটা অবস্থা থেকে উঠে এসেছি, কারণ আমার কোনো সম্ভাবনাই ছিল না সেরা 3-এ টেকার, এবং যারা শুরু থেকে মহোৎসবের সবগুলো খেলা দেখে এসেছে তারা আমাকে সেরা 3-এর কাতারে রাখতেই পারেনি, অন্তত চতুর্থ খেলাটার শেষে। আচ্ছা, সেটাই পঞ্চম এবং খেলার যেখানেই তুমি দেখছো সম্ভব না সেখানেই সম্ভাবনা। সেটাই। আমরা একটু অভিষেকের কাছে শুনি, এই যে 2 দিনের পার্থক্য, প্রথমবার যখন এখানে এসে বসলে তখন যেরকম তুলতুল বলছিল যে সে আসলে কথাই বলতে পারেনি, তোমার কেমন লেগেছিল? হ্যাঁ, 2 দিন আগে যখন এখানে বসেছিলাম তখন তো সবার মতো একটা চিন্তা কাজ করছিল, পড়ার একটা তাগিদ ছিল, এখন যেটা একটু কম। তবে আমি সবসময় যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখার। বাহ, কারণ হচ্ছে স্টুডিও রাউন্ডের মহোৎসবের আগের খেলাগুলো আর মহোৎসবে এই দুটোর মাঝখানে অনেক বড় একটা তফাৎ হচ্ছে। স্টুডিও রাউন্ডগুলোতে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আমি যদি টিকে যাই আমি পরের রাউন্ডে খেলতে পারবো, কিন্তু মহোৎসবে যেটা ব্যাপার হচ্ছে আমাকে চতুর্থ বা ষষ্ঠের মধ্যে কোনো পার্থক্য নেই, তো আমাকে সেরা 3-এর মধ্যে থাকতেই হবে যদি কিছু আমি অর্জন করতে চাই। তো
এক্ষেত্রে হচ্ছে স্নায়ু ধরে রাখাটা অনেক বড় ব্যাপার। তো আমি যেটা করেছিলাম হচ্ছে খেলা শুরু হওয়ার প্রায় 1.5-2 ঘন্টা আগে থেকে আমি আর কিছু পড়িনি, কারণ মাথা ঠান্ডা রাখাটা একটা বড় ব্যাপার ছিল। সবাই তখন পড়ছিল কিন্তু সেরকম একটা পড়িনি। আর আগের রাতে হচ্ছে ভালো করে ঘুমিয়েছিলাম। আমাদের একজন ভাইয়া আসলে আগের রাতে ঘুমায়নি, তো তিনি অনেক ভালো পারতেন কিন্তু মহোৎসবে খুব একটা ভালো করতে পারেননি। আর খেলার ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমি আমার বিভাগ থেকে একটা পারিনি, আর 2টো পেরেছিলাম। আর আর রিফার কাছ থেকে আমি 5 নম্বর পেয়েছিলাম চ্যালেঞ্জ করে। তো সবার মতো আমি 15ই পেয়েছিলাম। তবে দ্বিতীয় খেলাটা, যেটা শব্দ সৃষ্টি নতুন খেলা, সেটাতে হচ্ছে আমি আসলে কিছুটা কাঁচা ছিলাম। আর কিছুটা সতর্ক থাকার কারণেও বাজাতে পারিনি, ঘন্টা কেটে যাবে এই ভয়ে। তো যখন 2টো খেলা শেষ হয়ে গেল, তখন দেখলাম যে প্রায় সবাই 15, 20, 25-এর মধ্যে আছে। তো দেখলাম যে পরের খেলাগুলো থেকে ভালো করা সম্ভব। এখানে একটা ব্যাপার হচ্ছে, আমাদের তৃতীয় আর চতুর্থ যে খেলাগুলো ছিল সেখানে হচ্ছে নম্বর বন্টনগুলো বেশি ছিল। 10 নম্বর ছিল, 8 নম্বর ছিল, 6 নম্বর ছিল। তো আমি লক্ষ্য করেছিলাম যে আমি যদি এই খেলাগুলোতে ভালো করতে পারি তাহলে অনেক বেশি এগিয়ে যাওয়া যাবে। তো তৃতীয় যে খেলা বলতকে, আমি এটার জন্য ভালোভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। তো দেখেছিলাম যে সূত্রগুলো সহজ এসেছিল, আর অনেকেই হয়তো পারতো কিন্তু বাজাতে সাহস করেনি। আর মহোৎসবে এটাই আসলে হয় যে সাহস করে বাজাতে হয়। তো বাজিয়েছিলাম, তো পরপর যখন 3-4টা বাজিয়ে দিলাম, তো মনে একটা আত্মবিশ্বাস এসেছিল যে আমি যদি মনে করি যে এটা উত্তর হবে তাহলে এটাই উত্তর হবে। তো তখন থেকে আমি আসলে বাজানো শুরু করেছি। তো ওই খেলাতেই আমি 70 নম্বর নিয়ে ফেলেছিলাম। তো তখন তো বুঝে গিয়েছিলাম যে আমি অন্তত কিছু একটা পাবো, আর সেরা হওয়ার সম্ভাবনা তো আছেই। এবং সবকিছু মিলিয়ে আমরা যেটা পেলাম যে সতর্ক থাকতে হবে, কৌশলী হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। এবং তুমি কিন্তু জানো নিশ্চয়ই যে এই যে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের 6 বছরের সর্বোচ্চ নম্বর পেয়ে তুমি সেরা বাংলাবিদ হয়েছো, এবং তোমাকে অভিনন্দন অবশ্যই জানাচ্ছি, আমরা জানিয়েছি এবং জানাবো। আমরা একটু রিফা তাসনিয়া আবার তোমার কাছে যাচ্ছি। যেমনটি বলছিল অভিষেক, তার 2 দিনের পার্থক্য এবং সব কিছু মিলিয়ে অনুপ্রেরণার একটা জায়গাও কিন্তু থাকে যে কোনো কাজ করতে গেলে। তাহলে এই যে বাংলাবিদে এসে সেরার মুকুটটি জয় করলে, সব কিছু মিলিয়ে আসলে কেমন ছিল? আমি বলবো যে এই 2 দিনের পার্থক্য সেটা হচ্ছে কি অভিজ্ঞতায়। অনেকগুলো অভিজ্ঞতা হয়েছে। প্রথমত তো বলবো যে এত বড় একটা মঞ্চে এত এত মানুষের সামনে খেলেছি, তারপর অনুষ্ঠানের শুরুতে আমরা একটা গানের পরিবেশনাও করেছিলাম। এত এত মানুষের সামনে আসলে গানের পরিবেশনা করতেও ভীষণ ভয় লেগেছিল। তো ওই দিক থেকে একটা নতুন অভিজ্ঞতা, সম্পূর্ণ ভিন্ন একটা অভিজ্ঞতা লাভ করেছি। আর খেলার কথা যদি আমি বলি, আমি তো সবসময়ের মতো অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, খুব ভয় কাজ করছিল। তো আমি প্রথম রাউন্ডের কথা তো বললাম, যেখানে আমি সবচেয়ে কম পেয়েছিলাম। দ্বিতীয় রাউন্ডে মানে আমার মাথায় খালি এটা কাজ করছিল যে আমাকে নাম্বার পেতেই হবে, যেভাবে হোক পেতে হবে। আমি যেটাই বলবো, মানে ভুল হোক ঠিক হোক কোনো ব্যাপার না, আমি মানে বলবো। এই যে অতিরিক্ত যে একটা আশা দেখেছিলাম, যার জন্য কি হয়েছিল যে দ্বিতীয় রাউন্ডে প্রথম দিকে তো ভালোই করেছিলাম, 3টা সঠিক উত্তর দিয়েছিলাম। শেষের প্রশ্নে আমি একটা খুবই বোকার মতো উত্তর দিয়েছিলাম। তো তখন আবার ভয়টা জেগে বসেছিল যে আর আমার নাম্বার তো কাটা গেল। এবং এখানে একটা বিষয় যে নম্বর একবার কাটা গেলে, মানে অন্তত আমার ক্ষেত্রে যেটা হতো যে নম্বরটা কাটা গেলে না, পরের প্রশ্নগুলোতে বাজানোর সময় একটু ভয় কাজ করতো। যেটা হচ্ছে কি তৃতীয় রাউন্ডে হয়েছিল বলতো কেতে, যে প্রথম দিকে মানে উত্তরগুলো মাথায় আসছিল, কিন্তু ওই যে আমি যে একটা উত্তর ভুল গিয়েছে, আবার আমি একটু পিছিয়েও আছি, এটা চিন্তা করে আর বাজাতে পারছিলাম না, বা ওই আত্মবিশ্বাসটা খুঁজে পাচ্ছিলাম না। পরে যখন হচ্ছে 8টা প্রশ্ন পার হয়ে গেল, 9 আর 10 নম্বর প্রশ্নটা বাকি, তখন মানে মাথায় কাজ করছিল যে ও যে আবার ওই চিন্তাটা যে পারতেই হবে, এখন যাই হোক যেটাই আসুক আমি আবার বাজাবো। এটা চিন্তা করে হচ্ছে গিয়ে 9 নম্বর প্রশ্নটা আমি উত্তর দিয়েছিলাম। আর 10 নম্বর প্রশ্নটা যেটা ছিল ওটা এন্দ্র কিশোরকে নিয়ে একটা প্রশ্ন ছিল। তো ওইখানেও হচ্ছে
আবার একটা দ্বিধা কাজ করছিল, মানে ওখানে প্রথম সূত্রটা ছিল এরকম যে উনি প্লেব্যাক জগতে অনেক বিখ্যাত একজন শিল্পী, সম্রাটটা সরাসরি ছিল না, বিখ্যাত শিল্পী। তখনই মনে হচ্ছিল যে এটা ইন্দ্রকিশোর হতে পারে। এবং তারপরেই তিনি রাজশাহীর না, রাজশাহী না, তারপরে এসেছিল যে ভরাট কণ্ঠশিল্পী। এখন প্লেব্যাক জগতে তো অনেক শিল্পী আছেন, তাই না? কিন্তু ওই যে আমার মাথায় যে একটা কাজ করছে যে এখন আমাকে দিতেই হবে যাই আসুক, ওইটা চিন্তা করে হচ্ছে বাজি উত্তর দিয়েছিলাম। তো ওই খেলা থেকে আমি 20 নম্বর অর্জন করেছিলাম। তো তারপরে যেটা বললাম যে অভিধান নিয়ে আমার একটা আত্মবিশ্বাস ছিল, আমার মনে হচ্ছিল যে হ্যাঁ আমি পারবো। এটা চিন্তা করে হচ্ছে আমি চতুর্থ খেলাতে অংশগ্রহণ করি, যেটা ছিল শব্দরহস্য। এবং শব্দরহস্যতে মানে আমি হচ্ছে একটা প্রশ্ন সূত্র আসার আগে আমি বাজিয়ে ফেলেছিলাম শুধুমাত্র একটা বর্ণ দেখে। তো সেই অভিজ্ঞতাটা বেশ মজার ছিল। আমি ভাবিনি যে আমি এরকম করব, কিন্তু মাথায় তখন খালি ঘুরছিল যে বাজাতে হবে, উত্তর দিতেই হবে, আমার এত কষ্ট করেছি এবং আমাকে কিছু উত্তর একটা দিয়ে করতে তুমি হবে। দ্বিতীয় সেরা বাংলাবিদের মুকুট জয় করে নিয়েছো। এই যে আমরা জি। অভিজ্ঞতার কথা শুনছিলাম, আমরা একটু রশি তোমার কাছে শুনতে চাই। অভিজ্ঞতা কি শুধু ক্যামেরার সামনেই, ক্যামেরার পিছনেও নিশ্চয়ই ক্যাম্পে যখন ছিলে তখন নানা ধরনের অভিজ্ঞতা হয়েছে অনেকের সাথে যখন একসাথে থেকেছো। সেটা তো অবশ্যই। আমি শুরুতেই কিছু মজার অভিজ্ঞতা শেয়ার করতে চাই, যেটা হচ্ছে আমরা যখন ক্যাম্পের ক্যান্টিনে খেতে যেতাম, সেখানে সামনে দুটো বড় বড় আইসক্রিমের জায়গা থাকতো, আইসক্রিম ফ্রিজ থাকতো। আমরা যে মেয়েরা সারাক্ষণ নিজেদের মধ্যে গল্প করতাম, এটা সেটা অবাস্তব উদ্ভট বিষয় নিয়ে কথাবার্তা বলতাম, আমরা নিজেদের মধ্যে চিন্তা করেছিলাম যে যেদিন আমরা ক্যাম্প ছেড়ে যাব সেদিন আমরা এই দুটো আইসক্রিমের ফ্রিজ আর কি মানে লুট করে নিয়ে যাব। এসব উদ্ভট চিন্তা আমাদের মাথায় কাজ লুট করছিল। করা কি হয়েছিল শেষমেশ? না, হয়নি। তারপর তারপর আরও রয়েছে, যেমন আমরা যখন ক্যাম্পে থাকতাম ওখানে যে ওয়াশরুমের দরজাটা, ওটা একবার খুলতো একবার বন্ধ হতো বাতাসে, আর আমরা রাতের বেলা ভয় পেতাম। আচ্ছা, বাহ, দারুণ। আমরা অভিষেক তোমার কাছে একটু যাচ্ছি। এই যে একটা অন্যরকম অর্জন জীবনের, এবং এই অর্জনটা কিন্তু পরবর্তীতে তোমার জীবনের অনেক জায়গাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নিঃসন্দেহে। এবং অর্জনের মূলেই যে ব্যাপারটা সেটি হচ্ছে বাংলা। এবং এই অর্জন থেকে কি শুধুমাত্র বই পেয়েছো, আলমারি পেয়েছো, একটা নিজের সাথে সেরা বাংলাবিদের ট্যাগটা পেলে, একই সাথে কিন্তু তোমাদেরকে 10 লক্ষ টাকার প্রাইজ বন্ড দেওয়া হয়েছে। এই টাকাটা দিয়ে কি করার পরিকল্পনা? এই টাকাটা দিয়ে তো তাৎক্ষণিকভাবে কিছু করার পরিকল্পনা নেই, তবে বাংলাবিদ থেকে যে জ্ঞানটা আর অভিজ্ঞতাটা অর্জন করেছি সেটা দিয়ে অবশ্যই অনেক কিছু করার পরিকল্পনা আছে। তো আমি যখন বাংলাবিদে গেলাম, তো আমার বন্ধুরাও তো ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে, ওদের অনেকেই কেউ বাংলাবিদের নাম শোনেনি আগে, তো আমি যাওয়ার পরে ওরা জানলো। তো হয়তো এর পরের বছর থেকে ওরাও দিতে আগ্রহী হবে, আমিও তাদেরকে উৎসাহিত করতে পারবো। আর হচ্ছে বাংলাবিদে এসে অনেক গুণী মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, আনিসুল হক স্যার, ত্রোপা ম্যাম, তারপর তারিক মঞ্জুর স্যার। তো ওদের সাথে যেহেতু সাক্ষাৎ হয়েছে, অনেক কিছু অর্জন করতে পেরেছি। আর আবার যদি ওদের সাথে কখনো দেখা হয় তাহলেও ওনারা আমাদেরকে চিনতে পারবেন, সেটাও অনেক একটা বড় পাওয়া। আর কখনো প্রয়োজন হলে বা বাংলা নিয়ে কোনো কাজ করতে হলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবো, সেটাও একটা বড় অর্জন। বাহ, বাহ। আমি একটু তুলতুল তোমার কাছেই শুনি। তুমি 2 লক্ষ টাকা পেয়েছো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে জয়ী হয়ে। এটা দিয়ে কি আইসক্রিম কেনার পরিকল্পনা আছে? না, আইসক্রিম কেনার পরিকল্পনা আসলে নেই। আমি মূলত যে টাকাটা পেয়েছি সেটা দিয়ে কি করব এখনো নিজেই জানি না, কারণ আমি যে পাবো সেটারই তো কোনো আশা ছিল না। শেষভাবে মানে কি বলবো, অসম্ভবকে সম্ভব করে পেয়ে গিয়েছি। তো মূলত আমি যেটা পেয়েছি এই বাংলাবিদের মহোৎসব থেকে, সেটা হলো ঘুরে দাঁড়ানোর শিক্ষা। বাহ। আমি ছোটবেলা থেকেই আসলে খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকি। আমার মহোৎসবের আগের যেই পর্বগুলো রয়েছে সেগুলো লক্ষ্য করলে দেখা যাবে যে আমি সবগুলোতেই একদম ছটফটে মেজাজে খেলেছি। মানে আমি টিকবো নাকি থাকবো না, নাকি বাদ পড়ে যাব, এটা সারাক্ষণ মনের মধ্যে কাজ করতো। এমনকি আমি যদি ভালো খেলতামও তারপরও আমার মনের মধ্যে এটা কাজ করতো যদি আমি বাদ পড়ে যাই, এসব আমার মনের মধ্যে কাজ করতো। কিন্তু এই মহোৎসবে যেহেতু আমি একদম শেষের কাতারেই ছিলাম, এসব আর মাথার ভেতর আসেনি, বিশেষ করে একদম শেষের খেলাটাতে। তখন আমার মনে হয়েছিল যে বাসার ভাই আর নীলাপু যেই প্রশ্নটাই করুক না কেন আমি পারবো, আমাকে পারতেই হবে। ওনারা হচ্ছে
যেই প্রশ্নের একটা অক্ষর উচ্চারণ করার সাথে সাথেই আমি হচ্ছে ঘন্টা বাজিয়েছি, ঘন্টা বাজিয়ে সৌভাগ্যক্রমে সেই উত্তরটা আমার জানা ছিল। আসলে এর আগের খেলা যেগুলো ছিল ওগুলোর উত্তরও জানা ছিল, কিন্তু এই যে ভয়, উৎকণ্ঠা, এগুলোর কারণে আসলে আমি বাজাতে পারছিলাম না। একদম শেষ খেলাতে এসে আমার এটা একদমই চলে গিয়েছিল, বারবার মনে হচ্ছিল যে এটাই আমার শেষ সুযোগ, এখানে যদি আমি কিছু করতে না পারি তাহলে আমার এতদিনের যে সাধনা, এতদিনের যে পরিশ্রম, এগুলো সব বিফলে যাবে। একদম। তো এইটার যে একটা তীব্র অনুপ্রেরণা আমার মাথার মধ্যে কাজ করছিল, পাশাপাশি মানে চোখের সামনে ভেসে উঠেছিল আমার স্কুলের মুখ, যেহেতু আমি ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী। আমার যে স্কুলের বাংলা শিক্ষকরা তারা অনেক আশা নিয়ে আমাকে এখানে পাঠিয়েছে এবং সকলের আশা প্রত্যাশা তুমি পূরণ করতে পেরেছো, সেজন্য হ্যাঁ। তোমাকে অভিনন্দন। আমরা শেষ রিফাত আসনিনের কাছে জানতে চাই কি করবে সে টাকা দিয়ে। আসলে আমারও অনেকটা এরকমই অবস্থা। আমি যেটা বললাম যে আমার তো প্রথম থেকে কোনো আশা ছিল না যে আমি সেরা মানে 3 কি মানে সেরা 50-এ যে টিকবো, এই আশাই তো আমার ছিল না। তো এখন আসলে কোনো রকমের পরিকল্পনা করা হয়নি। তবে যেহেতু এটা মেধাবৃত্তি, তো আমার ইচ্ছা আছে যে আমার শিক্ষার কাজে টাকাটাকে ব্যয় করার, বা আমি যদি ভবিষ্যতে বাংলা নিয়ে কোনো রকমের গবেষণা বা কোনো কাজ করতে চাই, সেই উদ্দেশ্যে হচ্ছে টাকাটাকে ব্যয় করার ইচ্ছা আছে। আর পাশাপাশি এখান থেকে যে শুধুমাত্র আমি একটা মেধাবৃত্তি পেয়েছি, একটা ক্রেস্ট পেয়েছি, একটা উত্তরীয় পেয়েছি, এটুকু পর্যন্তই তো আর আমার প্রাপ্তি সীমাবদ্ধ না। আসলে এটার যে বিস্তৃতি সেটা আরো বিশাল, সেটা আরো অনেক। একদমই তাই। বাংলায় আমার যে জ্ঞান, আমার যে চর্চা, সেটা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এবং আমি যদি আমার কথা বলি, যে আমার কিন্তু আসলে বাংলা ভাষা নিয়ে খুব একটা জানাশোনা ছিল না সত্যি বলতে। এবং বাংলাবিদের যে মূল উদ্দেশ্যটা, যে শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষার চর্চাটাকে সমৃদ্ধ করা, আমি মনে করব অন্তত আমার ক্ষেত্রে এই অনুষ্ঠানটি সফল। আমাকে বাংলা ভাষার চর্চায় অনুপ্রাণিত করতে তারা সফল। বাহ, চমৎকার। তোমাদের 3জনকেই অনেক অনেক অভিনন্দন আবারও, এবং চ্যানেল আই পরিবারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতে তোমরা এইভাবেই বাংলা চর্চা চালিয়ে যাবে, বাংলা ভাষার সাথেই থাকবে এবং বাংলা ভাষা নিয়ে কাজ করবে। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আশা করি আমাদের আয়োজন আপনারা উপভোগ করেছেন। পরবর্তী আয়োজনে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি।